সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, ঘটনাবহুল দিন ছিল আজ। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা আপিলের রায় হয়েছে আজ। ফ্যাসিস্ট সরকারের 15 বছরে অর্থনৈতিক খাতে অনিয়ম দুর্নীতি খুঁজে বের করতে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হয়েছিল তারা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সামনের দিনগুলোকে আরও কঠিন বলে মন্তব্য করেছেন। এসব বিষয়সহ চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিএনপি নেতা ডক্টর ফায়জুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। তো আজকে তো সেই 2004 সালের 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলার এর আগে নিম্ন আদালতে রায় হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে যে হাইকোর্টে আপিল করা হয়েছিল, সেই আপিলের রায় হলো আজ। তো এবং প্রায় সব 49 জন আসামি ছিল, সবাইকেই খালাস দেওয়া হয়েছে। তো আপনার কি মনে হয় প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুর রহমান, যে এই রায়টায় যে সবাই খালাস পেল এত বড় একটা ঘটনায়, এই কি তদন্তের ভিতর কোনো ঝামেলা ছিল? অনেক ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে যে আমাকে আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসাবে আমন্ত্রণ করায়। আপনার প্রশ্নটা খুবই যথার্থ এবং এই সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা তো 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে পরিমাণ প্রচারণা হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা, দুইটাই, সেই প্রচারণাটা যে এতটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিল, আজকের রায় পর্যালোচনা করলে এটা বোঝা যায়। মানে এটা আমি খুব অবাক হয়েছি এবং সরকার যে খুব দ্রুততার সাথে বা আদালত যে দ্রুততার সাথে এই রায়টাকে সামনে নিয়ে এসেছে এবং এটাকে ডিসমিস করেছে এবং সবাইকে মুক্তি দিয়েছে, জন্য আদালতকে সাধুবাদ জানাই। প্রথমত কথা হলো যে এইরকম একটা মানে কেস, যে কেসটা সবার সামনে ঘটেছে, সেই কেসটাকে প্রমাণ করার জন্য আসামিকে 2 বার আপনার জবানবন্দি নিতে হলো এবং সেই আসামি জবানবন্দি প্রত্যাহার করলো এবং বলা হচ্ছে যে 400 বছরের ইতিহাসে, ভারতের উপমহাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো আদালতে 2 বারের মানে জবানবন্দি নিয়ে দ্বিতীয় জবানবন্দির ভিত্তিতে কারোর রায়টা আবার কি আপনার সর্বোচ্চ সাজা, জানতেন রায় না, কিন্তু সর্বোচ্চ মৃত্যুদণ্ড। ইভেন যারা দ্বিতীয় আরেকটা অভিযোগ হলো এই মামলার ক্ষেত্রে, যে মানে যার উপর ভিত্তি করে রায়টা এসেছিল, আগের রায়টা, যারা সাক্ষী ছিলেন তারা একে অপরকে চিনেন না, দেখেন না জিনিসটা, ইভেন্টটা। একজন বলেছেন যে উনি ওনাকে দেখেছেন, উনি বলেছেন ওনাকে দেখেছেন, হয়তো দেখেছেন, এরকম কিছু একটা। তো এইরকম একটা পাবলিক মানে সবার দিবালোকে ঘটা একটা ঘটনার এইভাবে সাক্ষী আনতে হলো। এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা মানে যেই কেসটার উপরে ভিত্তি করে আমি প্রথমে বলেছি আওয়ামী লীগের ক্ষমতায় আসা এবং আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, সেই কেসটার মামলার তদন্তের মানে ভিত্তি এত দুর্বল, আর তার উপর ভিত্তি করে একটা কোর্ট এতগুলো লোকরে, যিনি মানে প্রধানমন্ত্রী হওয়ার কম্পিট করছেন, এইরকম একজন ব্যক্তিকে, যিনি কম্পিটিশন করছেন শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রী হওয়ার, বিএনপি জনাব তারেক রহমান, তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো ওনাকে সিন থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা দুর্বল মামলা ব্যবহার করলো আওয়ামী লীগ। প্রথম 7 বছরে 6 বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এত দুর্বল মামলা কিভাবে ব্যবহার করে? এবং এই দুর্বল মামলা আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে আমাদের মিডিয়াগুলো এত দুর্বল মামলা, এই প্রক্রিয়াগুলো আরও বিশেষভাবে তুলে ধরতে পারত। মিডিয়া গত 15 বছর আমরা কিন্তু আসলে এটাও বলতে পারি মিডিয়া অনেক বেশি ফেল করেছে। বাংলাদেশে ফেসিবাদের এবং কর্তৃত্ববাদের প্রতিষ্ঠার পিছনে এই মামলাগুলোর দায়িত্ব আছে এবং এই মামলাগুলোকে মানে তদন্ত কর্মকর্তা, সরকার যেভাবেই ব্যবহার করুক না কেন, সেগুলোর বিরুদ্ধে
অ্যাটলিস্ট 2014 সাল পর্যন্ত তো আমি মনে করি মিডিয়াগুলো অনেক কাজ করতে পারতো। এবং সর্বশেষ তদন্ত কর্মকর্তাকে রিটায়ারমেন্ট থেকে ফেরত এনে বোধহয় কাজ করানো হয়েছে। তো এটা মানে এই মামলা দেখে আমি হতাশ হয়েছি, হতবাক হয়েছি যে এইরকম একটা ভিত্তিহীন মামলা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় রয়ে গেল। আসলে তো আওয়ামী লীগের ক্ষমতা থাকার প্রধান মামলাটা ছিল, প্রধান প্রপাগান্ডা ছিল, অনেকগুলো প্রপাগান্ডা, এর মধ্যে একটা অন্যতম প্রপাগান্ডা হলো 21শে আগস্ট ঘটনা। কিন্তু এই ঘটনার যে বিস্তৃতি, এই ঘটনার যে কজেলিটি, এর প্রেক্ষিতে এই কেসের যে চরিত্র এবং এই চরিত্র উদ্ঘাটনের যে প্রক্রিয়া, এটা তো যায় না, এবং যাদেরকে শাস্তি দিলেন সেটাও তো যায় না। তো এই মূল আরেকটা বিষয় হলো যে এই ঘটনা সারা জাতির সামনে ঘটেছে এবং ডেফিনেটলি ওখানে কিছু অনেকে হতাহত হয়েছেন, আওয়ামী লীগের বড় নেতাও অনেকে নিহত হয়েছেন। তো সেই যে পরিবারগুলো, তারাও তো ন্যায় বিচার থেকে বঞ্চিত হলো এই জায়গাটায়, এক্স্যাক্টলি এই মামলা নিয়ে এগুলো করার ফলে। আপনি একদম ঠিকই বলেছেন। এটা তো এই মামলার ফলে আমরা তো মানে সরকার যে বাংলাদেশে আদালতকে কিভাবে ব্যবহার করেছে গত 15 বছর, বিশেষ করে জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করেছে, এটা তো খুবই অন্যায় হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু রাজনৈতিক কম্পিটিশনের জায়গা থেকে দূরে সরে যায় এই মামলার কারণে। কিন্তু বিএনপিকে তারা ভোট দিতে পারলো না এবং সরকার শক্তিশালী হয়ে উঠল এই মিথ্যা মামলার যে মিথ্যা ধরন। আবার একটা কি হলো, আপনি যেটা বললেন যে যারা সত্যিকার অর্থে ভিকটিম ছিল তারাও তো বিচার থেকে বঞ্চিত হলো। এই প্রেক্ষিতে বলি যে আমি কয়েকদিন ধরে একটা কথা বলে যাচ্ছি, আপনাকেও আপনার এই সুযোগটা আমি ব্যবহার করছি। সাংবিধানিক পদগুলো, বিশেষ করে স্বাধীন প্রতিষ্ঠানগুলো, যেমন আপনি ধরেন পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, আমাদের এই পরিস্থিতির পিছনে মানবাধিকার কমিশনের একটা দায় আছে গত 15 বছর ধরে, আমরা কিন্তু দায় এড়াতে পারি না। তারপরে আপনি ধরেন দুর্নীতি দমন কমিশন, তার একটা বিরাট দায় আছে, এগুলোতে একটু পরে আসবো। আমি আর 10 সেকেন্ডে বলি আপনাকে যে এই দায়গুলো কিন্তু আমরা এমনভাবে দিতে পারতাম, এবং এই যে বিচারকরা রায়টা দিয়েছিল আমরা কিন্তু করতে পারি এমনটা ভবিষ্যতের জন্য, যে এই ধরনের বিচার, এই ধরনের সাংবিধানিক পদে যারা আছেন তারা যদি এগুলোর অপব্যবহার করেন তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ওকে, ধন্যবাদ অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা ডক্টর ফয়জুল হক আপনার কাছে আসছি যে আপনি তো বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন। তো এই মামলা ঠিক না, ঘটনা সেই 2004 সালের 21শে আগস্ট থেকে আজকে পর্যন্ত। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে তখন বিএনপি সরকারে ছিল, তারপরে এই ঘটনা ঘটলো, তারপর মামলাগুলো চললো, সেটি বিএনপির আমল, তদন্ত প্রক্রিয়া চললো, তারপর 1/11, তারপরে পুরো আওয়ামী লীগের সময়, এবং আজকে এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রায় হলো এবং 49 জন আসামির সবাইকে খালাস দেওয়া হলো। তো আপনার কি মনে হয় বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়াটা কি? দেখেন, প্রথমত বিএনপি প্রতিক্রিয়া ইতিমধ্যেই জানিয়েছে, তারা এটার জন্য যে ন্যায়সঙ্গত রায় হয়েছে সেজন্য ধন্যবাদ জানিয়েছে, সাধুবাদ জানিয়েছে। আমি এই মামলার একটু গ্রাউন্ডে যেতে চাই যে এই মামলাটা আসলে মূলত করা হয়েছে কেন। আপনি জানেন যে যেখানে কোনো এভিডেন্স নাই, কে করেছে, কোত্থেকে করেছে, অ্যাকর্ডিং টু আপনার ল যদি আপনি দেখেন, সেখানে তাদের কোনো সাক্ষীর কোনো মানে বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল নাই, সরাসরি কাউকে বলতে পারছে না। আজকেও যেটা রায়ের মধ্যে বলা হয়েছে যে পরস্পর কেউ দেখেছেন, কেউ স্বচক্ষে দেখেছেন, এই মর্মে কোনো ধরনের বক্তব্য সেখানে পাওয়া যায়নি। এবং আপনি জানেন যে আজকের তারেক রহমান সাহেবকে অন্তর্ভুক্ত করার জন্য এবং বিএনপির রাজনীতিকে ভ্যানিশ করার জন্যই মূলত এটাকে একটা তারা পরিকল্পিত উপায়ে আওয়ামী লীগ এটাকে সাজিয়েছে। চতুর্থবার যখন চার্জশিট করেছে, সেই চার্জশিটটা দেওয়ানো হয়েছে আব্দুল কাহার আকন্দকে দিয়ে, এবং এই আব্দুল কাহার আকন্দ কিন্তু আওয়ামী লীগের এই যে পতিত সরকারের গত নির্বাচন যেটা গেল, মানে সেই নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন, এবং সেখানেও আরেকজনকে প্রার্থী বাতিল করে তারপরে তাকে করা হয়েছে, সেও ছিলেন সাবেক পুলিশ প্রধান নূর মোহাম্মদ সাহেব। তো আপনি জানেন যে আকন্দকে এত বড় একটা পুরস্কার কেন দেওয়া হয়েছে? শুধুমাত্র তারেক রহমানকে চতুর্থবারের চার্জশিটে তার নাম উল্লেখ করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনানোর জন্যই এই মহাপুরস্কারটা তাকে দেওয়া হয়েছে। এখান থেকেই প্রমাণিত সত্য যে আজকের এই
মামলাটি এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ এই জাতীয় যত কর্মকাণ্ড সবকিছু নাটক। আপনাকে যদি বলি 49 জনকে তারা সাজা দিয়েছে, 19 জনকে তারা ফাঁসির আসামি করেছে এবং 19 জনকে যাবজ্জীবন দিয়েছে। এর বাহিরে বাকি লোকগুলোকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। আপনি যদি দেখেন 21শে আগস্ট 2004 সালের ঘটনাকে যখন ঘটেছে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইবি রহমানকে দেখার জন্য হসপিটালে পর্যন্ত গিয়েছে এবং সেই হসপিটাল ছিল সম্মিলিত সামরিক হসপিটাল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার কিন্তু শেখ হাসিনার সাথে মিট করতে চেয়েছে, বসতে চেয়েছে, বিচার বিভাগীয় তদন্তের জন্য সকল দলের সাথে একত্রে কথা বলতে চেয়েছে। তারা কিন্তু সেই স্কোপটা পর্যন্ত দেয়নি। আপনি যদি দেখেন যে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার প্রেক্ষাপট, তারা সবার স্থল পর্যন্ত কিন্তু পরিবর্তন করেছে। যেখানে হওয়ার কথা সেখানে না করে হুট করে সিদ্ধান্ত নিয়ে তারা তাদের মতো করেছে। এই জাতীয় কার্যক্রম হওয়ার কারণেই আজকের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারদের আমলে আমরা এত সুন্দর একটি বিচার ব্যবস্থা অন্তত পেয়েছি। জনগণ অন্তত এখান থেকে একটু স্বস্তি পেয়েছে। আমি ধন্যবাদ জানাই বিচারপতি AKM আসাদুজ্জামান এবং সৈয়দ এনায়েতুর রহমানকে যে তারা আজকের এই সুন্দর একটি রায় দিয়ে জনগণের কাছে অন্তত পক্ষে বিচার বিভাগের যে একটা স্বাধীনতা আছে সেটা কিন্তু উপস্থাপন করতে পেরেছে। কিন্তু এখন এই ভিকটিমদের কি হবে? ভিকটিমদের পরিবার, তাদের ন্যায় বিচার পাওয়ার কি কোনো সুযোগ সামনের দিকে? এখানে দেখেন, অবশ্যই এই ন্যায় বিচার করা উচিত। এখানে যারা আসামি ছিলেন তারা তাদের ন্যায় বিচার পেয়েছেন, কিন্তু ডেফিনেটলি ঘটনাটা ঘটেছে। তাহলে এই যে ভিকটিম যারা আছে তাদের ন্যায় বিচার, আমি যতটুকু জানি প্রায় 24 জন মানুষ নিহত হয়েছেন এবং 300 মানুষ আহত হয়েছেন সেই সময়ে। এবং আমি যদি মনে করি যে এই ভিকটিমদেরকে যদি সঠিক বিচার দিতে হয়, তাহলে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং শেখ হাসিনার আমলের ওই সময়ের যারা বিভিন্ন পর্যায়ের বিরোধী দলের নেতা ছিলেন, সেই সময় যারা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরকে ডেকে এনে বিচার করা উচিত। কারণ এটা সম্পূর্ণ পরিকল্পিত। আপনি তো বুঝতে পারতেছেন যে একটা আইনের কাছে আজকে যেটা হয়ে গেল, সম্পূর্ণভাবে কাউকে খালাস দেওয়ার অর্থটা কি দাঁড়ায়, যে এই জায়গাটায় তাদের কোনো এভিডেন্সের সাথে কোনো মানে মিলতাল এখানে নেই এবং এটা একটা রাজনৈতিক কোনোভাবেই তাদের সংশ্লিষ্টতা নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ফ্যাসিস্ট সরকারের আমলে যে অর্থনৈতিক অনিয়ম এবং দুর্নীতি হয়েছিল, সেটি বের করার জন্য একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি করেছিলেন অধ্যাপক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে। সেই কমিটি আজকে প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদনটি দাখিল করেছেন এবং সেখানে একটি তথ্য আছে যে 1,92,000 কোটি টাকা পাচার হয়েছে শুধুমাত্র মেগা প্রকল্পগুলো থেকেই। তো এর বাইরে তো আরও আছেই। এটি শুধু মেগা প্রকল্পগুলো থেকেই পাচার হয়েছে এটি। আর জাতীয় অর্থনীতি থেকে কত গেছে সেটি তো বলাই বাহুল্য, নিশ্চয়ই অনেক বেশি। এর বাইরে আরেকটি বিষয় এসছে, সেটি হলো যে এই 15 বছরে সরকারি সেবা ও পণ্য পেতে প্রায় 2,80,000 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে রাজনীতিবিদদের সহযোগী এবং আমলাদের। এবং এই প্রণয়ন কমিটির যে প্রধান আছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বলেছেন যে এই 15 বছরে একটি 3টা গোষ্ঠীর মিলিত শক্তিতেই সরকারটা একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল। সেটি হলো রাজনৈতিক নেতা, আমলা এবং কিছু ব্যবসায়ী। তো আপনার কি মনে হয় যে এই যে তথ্যটি উঠে এসছে, এটি কি কতটুকু মনে হয় যে এটি সঠিক উঠে এসছে না আরও বেশি আছে এর মধ্যে? অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা তো এই আলোচনা অনেকদিন ধরে করে আসছি যে আমলা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদের যে অ্যালায়েন্স, এটা নতুন আলোচনা না, হয়তো এটা আরও স্পষ্ট করা হয়েছে শ্বেতপত্রের রিপোর্টের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ তার টিমকে চমৎকার একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য। এবং এই রিপোর্টটা আপনি অল্প সময়ের মধ্যে প্রায় 400 পৃষ্ঠার রিপোর্ট, 30টি অধ্যায় আছে এবং এই রিপোর্টে কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশনও আসছে। এর মধ্যে একটা অবজারভেশন ধরেন আপনি, আমরা যে ট্যাক্স অব্যাহতি দিই, এই অব্যাহতির পরিমাণটা প্রায় 6% এবং এটা যদি আমরা কমাতে পারি আমাদের হেলথ সেক্টর এবং শিক্ষার বাজেট কিন্তু ডাবল করে ফেলতে পারবো। আর বেশি ব্যবসায়ীরা তো নিয়মিত শুধু ট্যাক্স অব্যাহতিই চান। সেটা তো আমরা বিবেচনা করে দিই না, শুধু আমরা যারা ব্যক্তিগত পর্যায়ে ট্যাক্স দেই আমরা অব্যাহতি চাই না। আপনি অব্যাহতি চাইলে কেউ দিবেও না, কারণ এটা তো খুব মিনিমাম লেভেলের ট্যাক্স।
কিন্তু যখন ব্যবসায়ীরা দেন তখন তো তারা অনেক বড় একটা একটা বিগ অ্যামাউন্ট, তার তো বিরাট লাভ হয়। এবং এটার যে মেকানিজমে যাওয়ার কারণে কিন্তু যারা মেকানিজমের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সবারই কিন্তু বেনিফিট হয়। আমি যে পয়েন্টটা এখানে উঠাতে চাই সেটা হলো, এক, আমলা শব্দটা যেটা আপনার মাধ্যমে আসছে। আরেকটা হলো আমি নতুন একটা শব্দ এখানে নিয়ে আসতে চাই, মানে নতুন না শব্দটা, এই আলোচনায় নতুন হবে, সেটা হলো স্টেট অ্যাপারেটাস। গত 15 বছরের মূল প্রবলেম ছিল স্টেট অ্যাপারেটাসটাকে পুরোপুরি করাপ্ট করে ফেলা হয়েছিল। এই করাপশন শুধুমাত্র আমরা যেরকম বলছি, অনেকেই বলছে বা রিপোর্টে যেমন আসছে, আমলা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদের এই নেক্সাসটা শুধু এখানে না, নেক্সাসটা কিন্তু এমনকি এই যে মানবাধিকার কমিশন চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মেম্বার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, এরা তো এই সব কিছুর, এই যে সরকার যে মানবাধিকার লঙ্ঘন করে বিরোধী দলগুলোকে ঠেকিয়ে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো দিয়ে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এতগুলো অন্যায় মামলা দিয়ে, শুধু রাজনীতিবিদ না, যারাই সরকারের বিপক্ষে যারাই কথা বলতে কম্পিটিশন গিয়েছে করতে পারছে, যারাই সরকারের সাথে না, রাজনীতিবিদদের প্রাইমারিলি, আর অন্যরা হলো জাস্ট হলো যেন ভয় দেখানো। দ্বিতীয়টা ছিল ভয় দেখানো, প্রথমটা হলো ঠেকানো। তো ঠেকানো এবং ভয় দেখানো দুইয়ের মাধ্যমে যেই রাষ্ট্রীয় অ্যাপারেটাসটাকে যেভাবে তারা দুর্নীতি পূর্ণ করেছেন, একদম ধ্বংস করে দিয়েছেন, করাপ্ট করে ফেলেছেন, সেইটার থেকে রোধ করতে পারতো স্বাধীন কমিশনগুলো, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রকে দেখভাল করার দায়িত্ব তাদের। তারা রাষ্ট্রকে তো দেখভাল করেই নাই, বরং সরকারের এই অপকর্মগুলোকে না দেখার ভান করেছে এবং বৈধতাও দিয়েছে। আর না দেখার ভান করার কারণেই বৈধ হয়ে গেছে। এবং এই প্রতিষ্ঠানগুলোর যারা দায়িত্বে ছিলেন গত 15 না, বছর, এমন তো হয়েছে, শুধু না দেখার কারণে হবে কেন? এমন সরকারি আমলা বা তৎকালীন ক্ষমতাসীন দলের অনেক রাজনীতিবিদদের নামে অভিযোগ এসছে, দুদক তদন্ত করেছে, তদন্ত করে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তিনি জড়িত শুধু না, না দেখার তার ভান না, অভিযোগ নাই। আপনার কথা অনুযায়ী শুধু না দেখার ভান না, বরং অনেকগুলো তো না দেখার ভান করেছেই, আবার তারা অভিযোগগুলো অ্যাভয়েড করেছে, বরং যারা যারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে মামলা গিয়েছে অনেক সময়। হতে পারে। তো এই যে একটা আমরা তো স্বাধীন প্রতিষ্ঠানগুলো তৈরি করেছিলাম রাষ্ট্র থেকে নাগরিককে রক্ষা করার জন্য, রাষ্ট্রের দুর্বৃত্তায়ন থেকে রক্ষা করা রাষ্ট্রকে, আবার রাষ্ট্রের অত্যাচার থেকে নাগরিককে রক্ষা করা যদি রাষ্ট্র এরকম হয়ে দাঁড়ায়। এই যে 15 বছরে যে স্বৈরাচারী সরকার তৈরি হলো, কর্তৃত্ববাদী সরকার তৈরি হলো, এইটার পিছনে এই স্বাধীন কমিশনগুলোর দায় আছে। এখন খুব বিশেষভাবে আলোচনা করা দরকার যে নির্বাচন কমিশন যারা ছিলেন গত 15 বছর, স্বাধীন দুর্নীতি দমন কমিশনে যারা ছিলেন 15 বছর, মানবাধিকার কমিশনে যারা ছিলেন এই 15 বছর, তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আপনি যদি তাদের বিচার ব্যবস্থা না করেন, ভবিষ্যতে ফেসিবাদ আটকাতে পারবেন না। কারণ এই প্রতিষ্ঠানগুলি ফেসিবাদ তৈরি করে। আর যে সকল আমলারা যদি পরিবর্তিত না হয় মানসিকভাবে, প্রশিক্ষণভাবে, আবার যদি রাজনৈতিকভাবে ব্যবহারের দিক দিয়ে, আপনি একজন আমলা যদি নিজের সঠিক পথে চলতে চায়, রাজনীতিবিদদের পক্ষে 20% করাপশন করা সম্ভব নিজের ইচ্ছা, বা 10%, এর বেশি সম্ভব না। আপনি আপনার অফিসের লোকজন যদি আপনাকে সমর্থন না করে, আপনি করাপশন করতে পারবেন না। তো এই ক্ষেত্রে কিন্তু আমলাদের মারাত্মক দায় আছে। কিন্তু আপনি দেখেন সেই আমলাদের বিচারের ব্যবস্থা কিন্তু আমাদের সময় হচ্ছে না। আমরা কেউ বলছি না এই কথাটা। 15 বছরে যেই আমলারা এই সরকারকে টিকিয়ে রাখলো, সেই আমলাদের কঠিন বিচারের ব্যবস্থা করা উচিত। শুধুমাত্র রাজনীতিবিদদের কথা কেন আমরা বলছি? কিন্তু অনেক সচিবকে তো গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। 2-1 জন, অনেক না, এটা 2-4 জন। কিন্তু সচিব শুধু তো দোষী না, একটা চেইন ছিল। আমি অন্য একটা সাক্ষাৎকারে বলেছি, একটা চেইন তৈরি করেছে, ফেসিবাদী চেইন, কর্তৃত্ববাদী চেইন, যে কথা দেবপুরীর ইয়েতেও কিছুটা উঠে এসেছে রিপোর্টেও। তো এই চেইনটা যারা যারা এই চেইনের মধ্যে ছিল, এই রাষ্ট্রকে করাপ্ট করেছে, দুর্বৃত্তায়ন করেছে, রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, রাষ্ট্রে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদের প্রত্যেকের বিচারের অধীনে আনা করা উচিত। এই কাজটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বিচারটা অনেক দেরি হয়েছে। আমি কিন্তু বলছি না ওদের আপনি এটা নিশ্চয়ই অত্যাচার করেন। আমাদের যে সংস্কার কমিশনগুলো হয়েছে সেখানে নিশ্চয়ই এগুলো উঠে আসবে। সংস্কার কমিশন তো এইগুলো উঠে আসার দরকার নেই। আপনি বিচারের ব্যবস্থা করেন। এই শুধুমাত্র 15 বছরের এই সকল অপকর্মের বিচারের জন্য একটা স্বাধীন কমিশন হতে পারতো, বিচার বিভাগীয় কমিশন। এবং এই 15 বছরের অনিয়মগুলোকে তুলে আনার জন্য, স্বাধীন প্রতিষ্ঠানগুলোর অপকর্ম তুলে আনার জন্য আমাদের একটা বিশেষ ট্রাইব্যুনাল করা দরকার ছিল। এই ট্রাইব্যুনাল আমরা যদি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কাছে এই পরিবর্তনের বিপ্লব, আমিও তো বিপ্লবের অ্যাক্টিভ কর্মী, প্রতিটা দিনে আমিও ওখানে ছিলাম,
বিশেষ করে 15 জুলাই পর থেকে। তো আমারও তো স্টেক হোল্ডারের জায়গা থেকে আমার মনে হয় যে বিচারটা যদি আমরা না করতে, আমি তো কাউকে আপনারা বোধহয় আন্দোলনে আরো আগে থেকেই ছিলেন, ওই যে আপনাদের আমরা পেনশন সবসময় ছিলাম, পেনশন স্কিম নিয়ে। সবসময় ছিলাম। পেনশন স্কিম ছাড়াও সবসময় আমি ব্যক্তিগতভাবে, আমরা অনেকেই মানে টিমগতভাবেও এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে আমরা কিন্তু 15 বছর কাজ করে গেছি। এবং আপনাকে আমি ইনফরমেশন আকারে বলছি, 2019 থেকে 24 পর্যন্ত একটা না তো আমি কর্তৃত্ববাদের উপরে বৈশ্বিকভাবে অনেক লেকচার দিয়েছি, মানে স্পিচ দিয়েছি। তো আমরা কাজ করে গিয়েছি, এটা বিষয় না। বিষয়টা হলো যে জিনিসটা খুব মানে নির্মোহ আকারে চলে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে, সেটা হলো যে আওয়ামী লীগের বিচার যারা চাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট। পাশাপাশি আমি এখন বলছি জাতীয় পার্টির বিচার চাই। এটা এই জন্য যে জাতীয় পার্টি ফেসিবাদ সরকারকে টিকে রাখার জন্য একমাত্র অনুঘটক ছিল আওয়ামী লীগের বাইরে। আরও অন্যরা ছিল, তারা এত ইম্পর্টেন্ট অনুঘটক না। তৃতীয়ত হলো এই জাতীয় পার্টি আওয়ামী লীগ সবাইকে টিকিয়ে রেখেছে কে? আমলা। তো সেই আমলারা বিচার আপনি করবেন না। সুতরাং সকল আমলা, যে সকল আমলাকে ফেসিবাদের রক্ষক হিসেবে পাওয়া গেছে, তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা দরকার। এবং যে সকল বিচারপতিরা এই কাজ করেছেন, যে সকল সাংবিধানিক পদ, মানে তাদেরকে আমরা এই দায়িত্বগুলো দিয়েছিলাম রাষ্ট্রকে রক্ষা করার জন্য, তারা রাষ্ট্রকে রক্ষা করেন না এবং দুর্বৃত্তায়নের হত্যা করেছেন, তাদের প্রাপ্ত ক্ষমারও যোগ্য একদম। সে তাদেরকেও ধরতে হবে। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা ডক্টর ফয়জুল হক, আপনার কাছে আসতে যাচ্ছি যে এই শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যেটি আমি অধ্যাপক মাহবুবুর রহমানের কাছেও জিজ্ঞাসা করেছিলাম, যে এখানে বলা হয়েছে যে গত 15 বছরে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল বিগত সরকার, রাজনীতিবিদ এবং কিছু ব্যবসায়ী এবং আমলাদের যোগসাজশে ত্রিপক্ষীয় একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেখানে কিন্তু রাজনীতিবিদরা ছিলেন এবং আপনি রাজনীতির সাথে জড়িত, তার মানে আপনাদের কলিগরা এগুলো করেছে। তো সামনের দিনগুলোতে এই প্রতিবেদনকে যদি বেসলাইন ধরা হয়, তাহলে সামনের দিনগুলোতে কি আমরা কোনো চেঞ্জ দেখতে পাবো? না, আপনাকে প্রথমেই বলি যে আমাদের জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে, বিশেষ করে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশেই কিন্তু একটা পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। আপনি যদি আমার দলের কথাই চিন্তা করেন, জননেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই যতগুলো জায়গায় অসঙ্গতি দেখেছে সবগুলো সাথে সাথে তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়ে কাউকে বহিষ্কার, কাউকে শাস্তি, এই সকল জায়গায় কিন্তু নিয়ে এসেছে এবং সেটা কোনো প্রদর্শনীচ্ছ নয়, সেটা বাস্তবতায় রূপ দিয়েছে। 31 দফা আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি যে বাংলাদেশকে সংস্কার করার জন্য আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সে ব্যাপারে তার রূপরেখা ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি কিন্তু কর্মীদেরকে সেই 31 দফার জন্য ট্রেনিং দিচ্ছে, যাতে করে তারা এটার উপরে জানে এবং গ্রামে গ্রামে মানুষের কাছে এটাকে সঠিকভাবে পৌঁছে দিতে পারে। বিএনপি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আগামীতে সরকার ব্যবস্থা তারা যত মেজরিটি পাক না কেন, তারা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি জাতীয় সরকার এবং সবাইকে নিয়ে যাতে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে দেশকে পরিচালনা করতে পারে সে ব্যাপারে তার কিন্তু সিদ্ধান্ত নেয়াই আছে। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু অনুমান করতেই পারেন যে বিএনপির পরিবর্তনের হাওয়া লেগেছে এবং বিএনপির মধ্যে বিশেষ করে তারেক রহমান সাহেবের যে নেতৃত্ব, তিনি যেটা চাচ্ছেন যুবকদের বর্তমানে এই বিপ্লবের সাথে সঙ্গতি রেখেই সেটা করছেন। আপনাকে একটা পয়েন্ট আজকে উল্লেখ করি, আজকে আপনার হয়তো নজরে আসছে কিনা, বিএনপির পক্ষ থেকে আমাদের একটি নতুন করে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যেটা রিজভী সাহেব ইতিমধ্যে সিগনেচার করে জানিয়ে দিয়েছেন। স্ট্রেট ফরওয়ার্ড তার ওখানে যে বক্তব্যগুলো তিনি প্রণয়ন করেছেন, বলেছেন, সেটা আজকের মনে হয়েছে যে বীরের মতো একটি স্টেটমেন্ট তারা দিয়েছে। কি দিয়েছে? 1 নম্বর হচ্ছে সেই লেখার মধ্যে পররাষ্ট্রনীতি ছিল, যে আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের অযাচিত হস্তক্ষেপ, আমাদের দেশকে নিয়ে মিথ্যাচার, মিডিয়ার মিথ্যাচার, সাধারণ ছাত্রদের জন্য কৃতজ্ঞতা ছিল যে সাধারণ ছাত্ররা এই দেশকে উদ্ধার করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে একটা স্টেটমেন্ট ছিল। বিএনপি মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা বিএনপির একার দায়িত্ব নয়, এটাকে সরকার কোনোভাবে যাতে তাদের উপরে চাপিয়ে দিতে না পারে সে ব্যাপারে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা তো সুনির্দিষ্টভাবে বলেছেন যে বিএনপিরই দায়। সেটার জন্যই কিন্তু আজকে সেজন্যই তারা বলেছে যে বিএনপি মনে করে যে এটা সরকার তাদের উপরে চাপিয়ে না দিয়ে সরকার যেভাবে বাকি কাজগুলো করছে সেই মুহূর্তে তারা সেই কাজগুলো করবে। আমরা তো মনে করি যে 5ই আগস্টই আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে তো আর প্রতিদিন বলবে না যে আজকের একটা নতুন ইস্যু নিয়ে কথা বলুন, কালকে আরেকটা নিয়ে কথা বলুন। একবার দিয়ে দেওয়া হয়েছে, আপনার এখন দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সকল অসঙ্গতিগুলোকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে কাজ করা। আমি সরকারকে একটা জায়গায় ধন্যবাদ দিই, বিশেষ করে এই জায়গাটায়। গত 2 দিন আগে আপনি দেখেছেন যে এই বাংলাদেশে যে চিন্ময় দাসকে নিয়ে যে বাংলাদেশের ঘটনাটা ঘটে গেল, অ্যাডভোকেট সাইফুলকে যে হত্যা করা হলো, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম কখনোই আমরা দেখি নাই যে প্রিজন ভ্যানকে এরকম করে
তারপরে সেখানে কাউকে হত্যা করার মধ্য দিয়ে তারপরে আন্দোলন করতে হয়। খালেদা জিয়াও গ্রেপ্তার হয়েছে, মামুনুল সাহেব গ্রেপ্তার হয়েছে, জামাতের আমির গ্রেপ্তার হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু গ্রেপ্তার হয়েছে, কিন্তু কেউ কোনোদিন হত্যা করে নাই। সাইদি সাহেবের লাশকে নিয়ে পর্যন্ত কত ধরনের এখানে জানাজা করতে চেয়েছে, কিন্তু সেখানে কিন্তু কেউ জামাত শিবির বা বিএনপির ছেলেরা কেউ হত্যাকাণ্ড ঘটায় নাই। কিন্তু সেই জায়গায়ও দেখেন, আমরা যখন এত সুন্দর একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা এই সরকার করছে, সেই সময়ে কিন্তু আমাদের উপরে সম্পূর্ণ অযাচিত মিথ্যাচার করছে কারা? পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে। তারা বলছে যে বাংলাদেশের হিন্দু ভাইয়েরা ভালো নাই, সনাতনী ধর্ম ভাইয়েরা ভালো নাই, অথচ আপনি যদি একটু হিসাব করে দেখেন, এই বছর পূজায় 50টার অতিরিক্ত পূজা মণ্ডপ ছিল, যেটা কিন্তু চিন্ময় দাসকে যেই মামলায় আসলে গ্রেফতার করা হয়েছে, সেই মামলার যিনি করেছেন তাকে বিএনপির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই মামলা কেন করা হলো এই জন্য? না, আপনি অবশ্যই আপনার দলের সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করে না, বিষয়টা। প্রত্যেকটা জিনিসই আপনার আলোচনা এবং সমালোচনার জন্য এটার অবশ্যই দায় রাখে, এবং সের জন্য আপনি আলোচনা করতেই পারেন। কিন্তু যেই গ্রাউন্ড থেকে হয়তো করা হয়েছে, বিএনপি মনে করেছিল যে এই চিন্ময়কে কেন্দ্র করে কোনো ধরনের অসঙ্গতি কিংবা এখানে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গা এই জাতীয় কোনো সেটাই তো হলো সৃষ্টি না, পরে গিয়ে যেটা হয়েছে সেটা তো এখন দেখলেন যে বাংলাদেশের সাধারণ মানুষ সহ সবাই কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাদের এই সরকার সহ সবাইকে ধন্যবাদ এই জন্য দিতে হবে, দেশের আলেমদেরকে দিতে হবে, রাজনীতিবিদদেরকে দিতে হবে, কারণ কেউ কিন্তু এই অ্যাডভোকেট সাইফুল মৃত্যুর পরে কোনো জায়গায় কোনো রকম একটা টোক্কা দেয় নাই, পাও দেয় নাই। আপনি দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা কিন্তু স্টেট ফরওয়ার্ড 2টা লেটার ইতিমধ্যে দিয়েছে, যার মধ্যে কিন্তু আমরা এই প্রথম দেখলাম যে শক্ত ভাষায় ভারতকে আমরা কথা বলতে পেরেছি। এটা কিন্তু আমাদের পররাষ্ট্র নীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু বারবার বলেছেন সমতা এবং মর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে। তো তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করার কোনো প্রয়োজনীয়তা বিএনপিরও নাই, কিংবা এই সরকার বা বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমার সুসম্পর্ক থাকবে, কিন্তু সেটা না কারোরই নেই, সবাই চাই যে তাদের সাথে থাকবে, কিন্তু সেটা হতে হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। কিন্তু আপনি দেখেন ইসকনকে নিয়ে যে বাংলাদেশের যে প্রবলেমটা ক্রিয়েট হলো, বা কেউ কেউ বলছেন যে, বা আমিই বলছি যে তারা সন্ত্রাসকে উচকে দিচ্ছে, বিভিন্ন ধরনের অপকর্মর সাথে সম্পৃক্ত। আপনি কি মনে করেন যে বাংলাদেশের জেনারেল হিন্দু যারা ধর্মপ্রাণ, তারা কি কখনো এরকম সন্ত্রাস ছিল? তারা কি কখনো মানুষকে মেরেছে? তাদের সাথে আমাদের মুসলিমদের কখনো খারাপ পরিস্থিতি হয়েছে? হয়নি। আমরা কিন্তু একে অপরের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছি। কিন্তু ইসকন 2টো বিবৃতি দিয়েছে, একটা বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে, আরেকটা ইন্ডিয়া থেকে দিয়েছে। বাংলাদেশ থেকে দিয়েছে, তারা বলেছে চিন্ময়ের সাথে আমাদের কোনো রিলেশন নেই। বাহির থেকে যেটা দিয়েছে তারা বলছে চিন্ময়কে আমরা সহযোগিতা করব। এখান থেকেই প্রমাণ হয় যে এর সবকিছুর নাটের গুরু ওখান থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সেখানে বসে বসে এখনো এই বাংলাদেশের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, এবং তারা যে কোনো মূল্যে আমাদের এই জায়গাটায় ধ্বংস করতে চায়, আমাদের একটা অসুস্থ রাজনীতি চালু করতে চায়। কিন্তু বিগত দিনের দিকে যদি আপনি তাকান, একজন হিন্দু অফিসার যারা আওয়ামী লীগের সময় ছিল, তারা আওয়ামী লীগকে ব্যবহার করে তারা যেমন অপকর্ম করেছে, আবার অনেককে আওয়ামী লীগ ব্যবহার করে অপকর্ম করিয়েছে। নিশ্চয়ই আপনার মনে আছে মেজর সিনহা রাশেদকে যে না না না, কিন্তু হিন্দু অফিসাররা করেছেন, শুধু তো না, হিন্দু শুধু অফিসার সে না, নাই, আওয়ামী লীগ সব ধর্মের অফিসাররাই তো আছেন, অফিসার তো অফিসার না, অফিসার করেছে, অফিসারদেরকে ব্যবহার করেছে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা সবাইকেই ব্যবহার করেছে, সবাইকেই অন্য ধর্মের না, করেছে। সবাইকেই করেছে। কিন্তু আপনি দেখেন যে বড় বড় জায়গাগুলোতে তারা কিন্তু এই সেক্টরগুলোকে স্পেশালি তারা মার্ক করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু সেটার সাথে সাধারণ ধর্মপ্রাণ হিন্দুদের কোনো সম্পর্ক নেই। আমি ওইটাই মিন করার চেষ্টা করেছি যে বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ যারা হিন্দু মুসলমান আছেন, আমরা কিন্তু একে অপরের সাথে ঐক্যবদ্ধ এবং একটা সুন্দর জাতি চাই। কিন্তু এখানে তারাই যারা স্বার্থ সংশ্লিষ্ট, যারা গভর্নমেন্ট থেকে বেনিফিট পাচ্ছে, সেই জায়গা থেকে বলছি যে একজন সিনিয়র মেজরকে হত্যা করতে পেরেছে ওসি প্রদীপ, এটা কত বড় দুঃসাহস হলে একজন মেজরকে হত্যা। আপনার কি মনে হয় ওইখানে প্রদীপ ছাড়া যদি কোনো অন্য ধর্মের অফিসার থাকতো সে করতো না? হতে পারতো, হয়েছে তো। আপনি আওয়ামী লীগেরই তো একজন আপনার কি বলে উপজেলার কমিশনারকে সেখানে হত্যা করেছে আমাদের এই যে র্যাবের যে সাবেক যে প্রধান ছিল আমাদের পুলিশের বেনজিরের নামে যে স্যাংশন এসেছে, স্যাংশনটার উল্লেখই করা হয়েছে আওয়ামী লীগ নেতাকে হত্যার দায়। তো এখান থেকে প্রমাণ হয় যে আওয়ামী লীগের আমলে এই কাজগুলো করেছে। আপনি যে পয়েন্টটাতে একটু ছিলেন, আমি এটাকে একটু আলোকপাত করতে চাই যে বাংলাদেশের মূলত রাজনৈতিক নেতা, আমলা এবং ব্যবসায়ীরা মিলে এই বর্তমানের গত 16টি বছর তারা চুষে খেয়েছে। এর একটা উদাহরণ দেই। 5 তারিখের আগে শেখ হাসিনা যখন তার গণভবনে ডেকে ডেকে মানুষদেরকে মিটিং করেছে, ওই মিটিংয়ে কিন্তু এই 3টে সোসাইটির মানুষই ছিল। রাজনীতিবিদ, তাদের ওই যারা হচ্ছে তাদের নিজেদের রাজনীতিবিদ, যারা অবৈধ এমপি মন্ত্রী, আবার ছিল কারা? আমলা, আর ছিল ব্যবসায়ী। এরা মিলেই কিন্তু একদিকে আমলা দিয়ে, তারপরে আপনার পুলিশ বাহিনী প্রশাসন দিয়ে মানুষদের উপরে গুলি করালো। এটা না, সেগুলো কিন্তু এগুলো এই যে আমার মূল পয়েন্টটা ওইখানেই ছিল যে এই
স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করা হয়েছিল এই তিনটি গোষ্ঠীর সমন্বয়ে, এটি তো প্রমাণিত, কিন্তু আমরা জানি বা বুঝিও, বাস্তবতা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে কাঠামোটা, এটি তো একদিনে গড়ে ওঠেনি। এটা চেঞ্জ করার জন্য আপনার সরকার কি করবে? না, আমার সরকার তো, আমরা তো অবশ্যই এই 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 যে পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিগুলোকে কোনোভাবেই আমরা এক্সিকিউট করতে দিব না আগামী দিনে। আমরা এই পদ্ধতির বিলুপ্ত চাই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যে সেরকম কিছু হচ্ছে না তা না। আপনি কি কোনো জায়গায় কি এমন হয়েছে যে ঘুষ কমেছে? না, তবে কোনো সরকারি কার্যালয়ে গিয়ে কি ঘুষ দিতে হচ্ছে না সাধারণ নাগরিকদের? না, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আপনি একটু এবং আপনি মামলাগুলোর কথাই চিন্তা করেন, যেভাবে মামলা হচ্ছে, সরকার নিজেই বিব্রত। বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বলছেন যে তারা বিব্রত, কিন্তু মামলাগুলো হচ্ছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা কালচার গ্রো করেছে লাস্ট 16 ইয়ার্স। এই 16 ইয়ার্সের যে কালচারটা ছিল, সেই কালচারটা কিন্তু এখনো লোপ পায়নি। শেখ হাসিনা পতিত হয়েছে, পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, কিন্তু শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানরা কিন্তু এখনো আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঢু মেরে বসে আছে, গর্তে লুকিয়ে আছে। তারা কিন্তু অপচেষ্টা করেই যাবে। আপনি যদি দেখেন যে বিভিন্ন দেশে যতগুলো প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের মূল জায়গাটার কারিগর হচ্ছে কিন্তু ওদেরই লোকজন এখনো বসানো। সরকার কিন্তু আপনাকে দেখতে হবে যে কিছু যে অ্যাচিভমেন্ট হয় না তা না। এই 3 মাস বা 3.5 মাস সময়ের মধ্যে বড় বড় 2টো বন্যা গিয়েছে, তারা সেইটাকে প্রোটেক্ট করে অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। বিদেশি রেমিটেন্সের টাকা, যেটা গত 16 বছরের মধ্যে যেই মান্থলি হিসাবে যে টাকাটা আসতো, তার চাইতে এই 3 মাসের টাকার পরিমাণ অনেক বেশি। সেই টাকাটা তারা করছে। তারপরে ঋণ রেখে গিয়েছে শেখ হাসিনা, সেই ঋণ পরিশোধ করছে। আপনি তো একটু আগে একটা জরিপ দিলেন যে 192,000 কোটি টাকা শুধু পাচার করেছে একটা মেগা প্রজেক্টের নাম দিয়ে। তারপরে আপনার প্রায় 240,000 কোটি টাকা শুধু ঘুষ দিতে হয়েছে 16 বছরে বিভিন্ন জায়গায়। তো এই যে অসঙ্গতিগুলো ছিল, সেই অসঙ্গতিগুলো কিন্তু আস্তে আস্তে এখন নতুন করে আমাদের সামনে আসছে। সেটার পরিবর্তনের জন্য এই সরকার যতটুকু পারবে করবে। আমরা কিন্তু বারবার বলছি যে এই সরকারের একার দায়িত্ব না সকল সংস্কার করা। বিএনপি আসুক অথবা যেই আসুক নির্বাচিত প্রতিনিধি, তাদেরকেই আগামীর বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা রাখতে হবে। তবে ভাইয়া, আমাদের দলের পক্ষ থেকে আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই, আমরা যুবকদের, ছাত্রদের, জনতার এবং 24-এর যে আদর্শ, 24-এর যে বিপ্লব, ওই চেতনার আলোকে আগামীর বিএনপি সরকার কিংবা জাতীয় সরকার যেটাই গঠন হবে সেটা পরিচালিত হবে। এর ব্যত্যয় কোনো কিছু ঘটানো সম্ভব না, আমরা করব না। যদি সেটা দেখেন, আপনারা মিডিয়ায় বলবেন, আমরা স্ট্রেট ফরওয়ার্ড জনগণের সামনে এসে জবাব দিব, ডায়লগ করব, কথা বলবো। জবাবদিহিতামূলক আপনারা আমাদের কাছ থেকে প্রত্যাশা পেতেই পারেন। ধন্যবাদ ডক্টর ফয়জুল হক। আমরা একটু প্রফেসর মাহবুবের কাছে আসতে চাচ্ছিলাম যে এই বাংলাদেশ ভারত রিলেশনশিপ নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে, এবং গতকালকেও পররাষ্ট্র উপদেষ্টা একটি সেমিনারে কথা বলেছেন এটি নিয়ে, এবং আজকেও এক জায়গায় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বেশ অপপ্রচার চালাচ্ছে। এবং আজকে উনি এটার সাথে অ্যাড করেছেন যে এটি শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়াই এটি করছে। তো বাংলাদেশের করণীয় কি আসলে এই অপপ্রচার রোধে? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটার জন্য। আসলে ভারত তো অনেক বড় একটা দেশ। সারা পৃথিবীর অনেকগুলো বড় বড় দেশের সাথে, ক্ষমতাধর দেশের সাথে তার ব্যবসা বাণিজ্য চলে। নানান স্ট্র্যাটেজিক রিলেশনশিপও আছে, এটা আমরা সবাই জানি। এবং ভারতের ব্যবসার উপরে পৃথিবীর অনেক ব্যবসায়ীরা নির্ভরশীল। এই সকল কারণে ভারতের, এবং আরও কিছু ব্যাপার আছে, ভারতের যে স্কিল লোকের সংখ্যা, টেকনোলজিতে ভারতের যে বিকাশ, এবং বিশ্বের বড় বড় টেকনোলজিগুলো ফার্মগুলোতে ভারতের লোকজনের যে আধিপত্য, আমি জাস্ট অ্যাক্সেস বলবো না, আধিপত্য, এই সব কিছু মিলিয়ে কিন্তু বৈশ্বিকভাবেই আপনি 4, 5, 6 নম্বরে গিয়ে দেখলে দেখা যাবে যে সব সেক্টরে ভারত আছে। তো এই জায়গাগুলো থেকে ভারত কাজ করতে পারছে, সেটা তো আমরা আমাদের নানান কারণে হয়ে ওঠেনি, ওঠার সুযোগও তৈরি করেনি গত 15 বছর। এর জন্য 15 বছর দায় আছে। তো এখন আমাদের কৌশল এগোতে হবে। প্রথম কৌশলটা হলো যে ভারতের এই অ্যাগ্রেসিভ ফরেন পলিসি ভারত হয়তো নিত না যদি বর্তমান সরকার ক্ষমতা, ভারতে যারা আছেন তারা যদি ক্ষমতা না থাকতেন। তাদের তো পলিসির ডিজাইনটাই ডিফারেন্ট। অন্যান্য দেশগুলোতে যেভাবে একটা ধর্মীয় আদর্শকে লালন করে ক্ষমতায় থাকা এবং ধর্মকে ব্যবহার করা, সেই জায়গা থেকে তো তার ভোটের হিসাবে যত বেশি সে হিন্দু মুসলিম ইস্যু, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মুসলিম ইস্যুকে হাইলাইট করতে পারবে বর্তমান সরকার, তার যে ব্যাকফুট অবস্থা, সেই ব্যাকফুট অবস্থা থেকে কিন্তু তার ইদানিং কিন্তু ব্যাকফুট অবস্থা তার
মোদির এরপর সর্বশেষ লোকসভা নির্বাচন অবস্থা ভালো হয়নি, খারাপ হয়েছে আগের তুলনায়। তো এই সকল কারণে এখন তো মানে বাংলাদেশের সাথে তাদের তো আসলে কোয়ালিশন গভর্নমেন্টই। রাইট, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কটা যদি খারাপভাবে দেখানো যায়, এবং ভারতে তো শেখ হাসিনা আসলে পপুলার ভারতের মধ্যে, তো এই সকল কারণে তো মানে বর্তমান ক্ষমতাসীন ভারতের ক্ষমতাসীন দলের পক্ষে এই ইস্যুটা অভ্যন্তরীণ রাজনীতির জন্য খুব ইম্পর্টেন্ট। এটা যে সবসময় মানে ইন্ডিয়ার লোকজন করছে বাংলাদেশের বিরোধিতা করার জন্য সবসময় সবাই মিলে, এটার চেয়েও বেশি ব্যাপার হলো তারা করছে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে টিকে রাখার জন্য। এবং সেটা ঠিক এখন আছে, কিন্তু এটাতে তো আমাদের কিন্তু বহির্বিশ্বে ক্ষতি হচ্ছে, তো আমাদের কি করণীয়টা কি? আমাদের কৌশলটা হলো এখন আমাদেরকে কিছু ডেস্ক ওয়ার্ক করতে হবে। আমরা তো সবসময় ইমোশন দিয়ে কাজ করলে আমরা অবশ্যই ইমোশন শো করবো। যেমন গত সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু বেশ পার্লামেন্টারিয়ানরা বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন এবং তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ডেফিনেটলি তারা এটি গণমাধ্যম থেকেই হয়তো জেনেছেন, বা যেই ডেফিনেটলি অন্য মাধ্যম থেকে জানলেও গণমাধ্যম থেকেও নিশ্চয়ই কিছু ইনপুট তারা নিয়েছেন। তো সেই ক্ষেত্রে জিনিসটা কিন্তু অ্যালার্মিং যে আমাদের এই বিষয়টাতে আরো সাবধানী হওয়া উচিত। আমি আপনাকে একটু আগেও বলেছি এগুলো, যে বৈশ্বিকভাবে আমিও যেই সকল চ্যানেলগুলোতে যাচ্ছিলাম গত 2-3 মাস যাবত, দেখেছি যে ইভেন ভারতীয় স্কলাররাও খুব মানে সিরিয়াসলি বাংলাদেশের ব্যাপারে কথা বলছে, বাংলাদেশের ব্যাপারে মানে বিরুদ্ধে, তো এবং বাংলাদেশের বর্তমান বিপ্লবের বিরুদ্ধে। তো এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য এবং তাদেরকে দমন করার জন্য, দমন তো না, তাদের অপ্রপাগান্ডাকে জবাব দেওয়ার জন্য, দমন তো এখান থেকে করা যায় না, জবাব দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ইন্টেলেকচুয়ালি এগোতে হবে, বুদ্ধিভিত্তিক জায়গা থেকে এগোতে হবে, পলিসি মেকিং জায়গা থেকে এগোতে হবে। এবং আমরা কিভাবে সারা বিশ্বকে কনভিন্স করবো, নতুন বার্তা দিব, এবং তাদের বৈশ্বিক যে মিডিয়া হাউসগুলো আছে সেগুলোতে আসলে যে এই ঘটনাগুলো এখানে ঘটছে না, যে ঘটনাগুলো প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোর জন্য সরকার উদ্যোগ নিতে পারতো, সরকারের নতুন ডেস্ক থাকতে বাংলাদেশের পারতো। দূতাবাসগুলোকে আরো অ্যাক্টিভ হতে হবে। দূতাবাসগুলো তো আগের থেকে অ্যাক্টিভ না, আপনাকে নতুনভাবে শুরু করতে হবে। আগের যে প্রক্রিয়া ছিল, যে মেকানিজমগুলো ছিল, সেটা তো এখন আর এভাবে শুরু করলে হয় না। আমাদের বড় সমস্যাটা হলো, যেটা আমরা কখনই খেয়াল করি না, সেটা হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে, মানে সরকারি প্রতিষ্ঠানে আমাদের রিসার্চ ডেস্ক নাই। আমরা যে জবাবটা দিব, জবাবটা দেওয়ার জন্য তো 2-1 দিন, 10 দিন, 5 দিন, যেটার জন্য যেটুকু সময় দরকার। কোনো ইস্যুতে তো আমি 2 ঘন্টা মানে পলিসি গ্রহণ করলেও আমি নিতে পারি, একটা উত্তর দিতে পারি, একটা কিছু করতে পারি। তো এগুলো করার জন্য আসলে সবসময় পলিসি মেকার দিয়ে করানো যায় না, মানে পলিসি অ্যাডভাইজার লাগে। সেই পলিসি অ্যাডভাইজার এবং একাডেমিক্সদের অ্যাক্সেসটা আমাদের অফিসগুলোতে খুব কম। এবং আমাদের অফিসের লোকজন সবসময় মনে করে তারাও বোধহয় একাডেমিটা বোঝে, তারাও বোধহয় অ্যাডভাইজিংটা বোঝে। এই জায়গাটা থেকে যদি আমাদের আমলারা বের না হয়ে আসে, তাহলে দেখা যাবে আমলা সবসময়ই মানে সিদ্ধান্ত নেয় কারেন্ট ইস্যুতে, ভবিষ্যৎও খেয়াল করতে পারে না, অনেক সময় অতীতও খেয়াল করতে পারে না, কারণ দুইটা তার কাছে নোট না থাকে না। এই জায়গাতে যদি একাডেমি এবং আমলা দুইটাকে কাছাকাছি রাখা হয়, তখন আমাদের ডেস্কগুলো ইমপ্রুভ হবে, তখন আমরা বার্গেনিং করতে পারবো সহজে, এবং বৈশ্বিক এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের অব্যাহত পলিসি থাকবে। আমি বলছি না আপনি আজকে ইন্ডিয়া কী করলো, নেপালকে কী করলো সেটার উত্তর দিলেন, এটা দিলেই তো শেষ না। আপনাকে অব্যাহতভাবে প্রস্তুত থাকতে হবে যে ইন্ডিয়া কিন্তু এই কাজটা করতে পারে, নেপাল কিন্তু এই কাজটা করতে পারে। পানি ইস্যুতে গেল, আমাদের বন্যা ইস্যুতে গেল, আজকে আমাদের সংখ্যালঘু ইস্যুতে আসতেছে, নানান ইস্যুতে আসতেছে, কিন্তু আমরা কোনো ইস্যুতে আগের থেকে কি প্রস্তুত যে এই কাজটা, ইভেন মিয়ানমার ইস্যুতে রোহিঙ্গারা যখন আসলো, আগের থেকে কি প্রস্তুত? আমাদের আগের থেকে প্রস্তুতি থাকতে হবে যে আসলে প্রতিবেশী দেশগুলোর গত 5 বছরের 10 বছরের রিয়াকশন তো আমরা জানি, সো তারা এভাবে রিয়েক্ট করবে, এই রিয়াকশনটা কিভাবে করবে এবং তার জন্য আমি কি উত্তর দিব, আমার একটা স্টেটমেন্ট কি থাকবে, সেই স্টেটমেন্টটা আমরা আগেই মিডিয়া হাউসগুলো, বৈশ্বিক মিডিয়া হাউসগুলো শেয়ার করে ফেলতে পারি। তখনই তো তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে এবং তারা সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবে। যেহেতু আসলে আমাদের দেশে এগুলো ঘটছে না, আপনি যেটা বললেন, উনি যেটা উঠালেন, যে আদালত কক্ষে একজন আইনজীবীকে যেভাবে হত্যা করা হলো, আপনি দেখেন আমাদের ইউনিভার্সিটিতে একটা খুন হয়েছে, আপনি জানেন, সেই খুনটার ব্যাপারে কিন্তু আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম, সরকারের মানে এই অন্তর্বর্তী সরকারের সমর্থন করি এবং মানে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, তারা কিন্তু সবসময় তারপরেও এইটা নিয়ে আমরা অনেক ক্ষোভ প্রকাশ করেছি। কিন্তু আমি দেখলাম না যারা মানে আরও একটা গ্রুপ যারা আছে সমাজের, যারা সুশীল সমাজের লোকজন আছে, সিনিয়র লোকজন আছে, তারা কিন্তু এই আইনজীবী হত্যাটাকে এইভাবে হাইলাইট করলো না, যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুনটাকে হাইলাইট করার চেষ্টা করলো। তা আমি তো দেখলাম আমি খুব নিউট্রাল হতে পারি আমার জায়গা থেকে, কিন্তু আমার প্রতিপক্ষরা কখনো নিউট্রাল হতে পারে না, যদিও তারা বুদ্ধিজীবী, যদিও তারা একাডেমিক লোক, যদিও তারা ইন্টেলেকচুয়াল, তারা কিন্তু ওই জায়গাতে হতে পারে না। সুতরাং এই জায়গাটা ট্যাকেল করার জন্য আপনাকে নতুন বয়ান তৈরি করতে হবে, নতুন লুক তৈরি করতে হবে সমাজের মধ্যে, যারা সত্যিকার ফ্যাক্ট ভিত্তিক আলোচনা করতে চায়। আপনি পুরাতন আলোচকরা কিন্তু অনেক বেশি
মানে মানে ইনফ্লুয়েন্সড বাই আদার ইস্যুজ, এবং তারা সবসময় জাস্টিফাই করে নিজেদের চিন্তা চেতনা থেকে এবং ফ্যাক্টটাকে উঠায় আনে না। এইটা একটা দরকার আমাদের ন্যারেটিভ তৈরি করার জন্য, নতুন লুক দরকার যারা ফ্যাক্ট বেস কাজ করে। আর দ্বিতীয়ত হলো ডেস্কগুলোতে, ফরেন পলিসির ক্ষেত্রে বলেন, অন্যান্য মিনিস্ট্রিগুলোতে বলেন, ইভেন ট্রেড ইস্যুতে যখন আমরা বার্গেনিং করি আমাদের কাছে তো ওয়ার্কআউট পেপার থাকে না যে আসলে পর্যাপ্ত ডেটাও থাকে না। ডাটাও থাকে না, কি করা উচিত। এইভাবে হঠাৎ করে গিয়ে বসে পড়ি, হঠাৎ করে গিয়ে আলোচনা করে ফেলি। এগুলোর জন্য একটা অব্যাহত প্রক্রিয়া দরকার, কন্টিনিউয়াস পলিসি লাগবে, কন্টিনিউয়াস প্রসেস লাগবে। সেই জায়গাগুলোতে সরকারের মনোযোগ দেওয়া দরকার। এটা আমাদের হচ্ছে না বিধায় প্রতিটা ঘটনাতে কিন্তু আমরা চাপে পড়ে যাই, প্রতিটা ঘটনাতে। এটা কিন্তু 15 বছরও যে হয় নাই তা না, ইভেন সবসময় হয়েছে। হ্যাঁ, সবসময় হয়েছে, এবং 15 বছরের আগেও এগুলো হয়েছে। তো এই সকল কারণে আমার মনে হয় কিছু তো পরিবর্তন আসছেই, অবশ্যই অনেক পরিবর্তন আসছে, কিছু না, অনেক পরিবর্তন আসছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসতেছে। ইভেন আপনি যে উনি যে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বললেন, জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মসূচি দেখেন আপনি, প্রত্যেকটা কর্মসূচির মধ্যে কিন্তু নতুনত্ব আছে, একটা নতুন নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় আছে। সো এই জন্য আমি অবশ্যই জনাব তারেক রহমানকে অনেক ধন্যবাদ জানাই, এবং তিনি তরুণদেরকে ওন করার চেষ্টা করছেন। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু বারবার বলছে যে তারাও পরিবর্তন আনার চেষ্টা করছে, সব রাজনৈতিক দলগুলো কিন্তু, এবং সবাই কিন্তু চেষ্টা করছে নতুনভাবে কম্পিটিশন করার। যদি এই কম্পিটিশনটা আমরা ধরে রাখতে পারি, এবং এক্ষেত্রে যদি সরকারের মানে প্রণোদনা থাকে, প্রমোশন থাকে, সরকার যদি আমাদেরকে মানে এই রাজনৈতিক দলগুলোকে প্রমোট করতে পারে। এবং আমি বলি কি, দুইটা সংস্কারকে প্রায়োরিটি যদি দেওয়া যেত, একটা হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, আর একটা হলো আপনার রাজনৈতিক দল ব্যবস্থার সংস্কার। এই দুইটাকে প্রায়োরিটি দিয়ে যদি সরকার টেকসই করতে পারতো। না, নির্বাচন ব্যবস্থার সংস্কার ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর দল ব্যবস্থা ব্যবস্থা কিভাবে সংস্কার দরকার। কিরকম সংস্কার? সেটা এটা হলো- গভর্নমেন্ট রাজনৈতিক দলগুলোকে কিভাবে? রাজনৈতিক দলকে না, দলগুলোকে, আমাদের যে রাজনৈতিক দল ব্যবস্থা আছে সেই দল ব্যবস্থার মধ্যে ফাইন্যান্সিং এর ব্যাপার আছে, অর্থায়ন, এটা একটা সংস্কার দরকার। অর্থায়নটা কিভাবে হবে, কিভাবে টাকা নিচ্ছে না, আমরা যে কমিটিগুলো করি রাজনৈতিক দলগুলোতে, সেই কমিটিগুলো আমরা কিভাবে করছি, এবং কমিটিগুলোর মধ্যে স্বচ্ছতা আনা, কমিটিগুলোর জন্য মেয়াদ ঠিক করা, নির্ধারিত মেয়াদের আগে সময়ে কমিটিগুলো ছেড়ে দেওয়া, এবং পদগুলো একই পদ বিভিন্ন লোকজন, জেলা সমিতি, জেলা তৃণমূল থেকে নির্বাচন করে করে কমিটি গঠন করা। একটা প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। সেটা তৃণমূল থেকে হলে আবার কমিউনিস্ট টাইপ হয়ে যাবে, যেমন চায়নাতে হয়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে স্বৈরতান্ত্রিক হয়ে যাচ্ছে। তৃণমূল থেকে আস্তে আস্তে আবার স্বৈরতান্ত্রিক হয়ে যাচ্ছে। সো এটা না ঠিক, আপনি একটা প্রকল্প ব্যবস্থা নিয়ে আসবে সরকার, এবং মানে রাজনৈতিক দল ব্যবস্থা পরিবর্তনে, সেখানে ইন্টারনাল রাজনৈতিক দলের মধ্যে যে ইন্টারনাল পলিটিক্সটা, সেটা যেন গণতান্ত্রিক হয়, সেটা। আমি অন্য একটা বিষয়ে যেতে চাই যে আজকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি প্রোগ্রাম ছিল ওনাদের, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননার একটা আয়োজন করেছিলেন সেনা সদরে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন সামনের দিনগুলো একটু কঠিন পরিস্থিতি হতে পারে, এবং ওনারা এটি বলেছেন যে সেনাবাহিনী খুব দায়িত্ব পালন করছে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব পালন করছেন, সেটা তারা সুচারুভাবেই করছেন, এবং সামনের দিনগুলোকে কঠিন উল্লেখ করে তিনি সেই দায়িত্ব, সেই চ্যালেঞ্জও নিবেন, এরকম কথা বলেছেন। তো উনি আসলে কি ইঙ্গিত করতে চেয়েছেন, যে কঠিন সময়টা আসলে কি? এটা তুলে আনা আপনার খুব দরকার ছিল আমাদের আজকের আলোচনায়, এবং আপনি খুব রাইটলি কাজটা করেছেন। আমি এই প্রসঙ্গে একটা ঐতিহাসিক কথা, মানে ঐতিহাসিক বিশ্লেষণ নিয়ে আসতে চাই, কথা না, সেটা হলো আপনি দেখবেন বাংলাদেশের প্রতিটা সংকটকালীন সময়ে শুধুমাত্র হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণ ছাড়া বাকি সবগুলো সংকটকালীন সময়ে সেনাবাহিনীকে দেখেছি আমরা সত্যি সত্যি মানে এই দেশকে রক্ষা করার, নাগরিকদের রক্ষা করার ভূমিকা নিতে। ইভেন 24-এ আমরা দেখেছি, এবারও হয়েছে, মানে অসাধারণভাবে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে, এটা এক কথায় অসাধারণ। এবং সেনাবাহিনীর এই ভূমিকার কারণে আজকে বাংলাদেশে আমি এভাবে কথা বলতে পারছি। সো সেনাবাহিনীকে 24-এ তার ভূমিকার জন্য ধন্যবাদ দিচ্ছি। এখন উনি যে কথাটা বলছেন যে সংকট বাড়বে, আসলে সংকট বাড়বে অন্তর্বর্তী সরকার এবং 15 বছরের ফেসিবাদী সরকারের যে অবশিষ্ট অথবা যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কাটিয়ে ওঠার জন্য এই সরকারের তো চ্যালেঞ্জ অলরেডি আছেই। সে আবার নিজের মতো করে জনদাবির কারণে, নাগরিকদের দাবির কারণে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে। এটা একটা বিরাট প্রজেক্ট, মেগা প্রজেক্ট, সেটা বিরাট কাজ। তাকে তো 15 বছরের আওয়ামী লীগের তৈরি করা প্রশাসন নিয়ে চলতে হচ্ছে, এছাড়া কোনো উপায়ও থাকছে না অনেক ক্ষেত্রেই। আবার তাকে রাষ্ট্র সংস্কারে মনোযোগ দিতে হচ্ছে, বিরাট কাজ, যেটা রাজনৈতিক দলগুলো করতে গেলেই হিমশিম খেতে হতো। পাশাপাশি তাকে বিচার করতে হচ্ছে ব্যাপক আকারের। এই 3 কাজ করতে গিয়ে তাকে তো দৈনন্দিন কাজগুলোর মনোযোগ অনেক সময় ঠিক মতো দিতে পারছে না, দেওয়া হচ্ছে না, দেওয়া সম্ভব না। তো
তো এই জায়গাগুলোতে আমাদের কিন্তু একটু ধৈর্যশীল হতেই হবে, এবং আমার বিশ্বাস আর কি যে চ্যালেঞ্জ তো আসবেই, কিন্তু আমরা হয়তো চ্যালেঞ্জ ওভারকাম করে ফেলবো। এবং এই চ্যালেঞ্জগুলো উনি কীভাবে দেখছেন আমি জানি না। নির্বাচন করা তো একটা চ্যালেঞ্জ অবশ্যই সামনে আসতে আমাদের আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা একটা চ্যালেঞ্জ কন্টিনিউ আছে, আমাদের আন্তর্জাতিকভাবে যে অর্থনীতির কানেকশনটা রক্ষা করা এটা একটা চ্যালেঞ্জ, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা যে প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমে যে প্রপাগান্ডার সম্মুখীন হয়েছি, এই প্রপাগান্ডাটা আমাদের কতটা বিব্রত করতে পারে, কতটা বিরক্ত করতে পারে, কতটা আমাদেরকে বঞ্চিত করতে পারে, কতটা আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বাইরে রাখতে পারে, সেই জায়গা থেকে। তো ওনার এই মানে বিশ্লেষণটা, ওনার এই ভবিষ্যৎবাণীটা আমাদের কাজে লাগবে এইভাবে যে আমরা যদি এখন থেকে প্রস্তুতি নিই, হয়তো এই চ্যালেঞ্জ আর মোকাবেলা করতে হবে না। সেই প্রস্তুতিটা সরকারের নেওয়া দরকার। এখন আমার কাছে মনে হয় যে সরকার তার মৌলিক কাজগুলো তো করছেই, সরকারের রূপটা আরও এক্সটেন্ডেড করতে পারে, বড় করতে পারে, আরও প্রচুর লোক সরকারের সাথে কাজে লাগানো দরকার। এবং এই কাজে লাগানোটা শুধু ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নয়, আমাদের এখন বেশি প্রায়োরিটি দেওয়া দরকার বর্তমান বাংলাদেশকে। এই সরকারের মধ্যে আমি স্বপ্ন দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ করার, কিন্তু বর্তমান বাংলাদেশকে রক্ষা করার জন্য কাজ করার ক্ষেত্রে আরও অ্যাক্টিভ হওয়া দরকার, আরও ক্লিয়ার হওয়া দরকার, আরও বেশি লুক এঙ্গেজ করা দরকার। সেই জায়গাটা না। আর একটা লাস্ট কথা আপনাকে বলি, সেটা হলো সরকারকে খুব প্রায়োরিটি দিতে হবে যেন 15 বছরের যারা ন্যূনতম লেভেলে সরকার কাছ থেকে 15 বছরের সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, তাদেরকে প্রশাসনের সকল জায়গা থেকে, বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলো থেকে, অন্যান্য যত জায়গা আছে সব জায়গা থেকে তাদেরকে আপাতত অন্তত নেতৃত্ব দানের জায়গাগুলো থেকে বাইরে রাখতে হবে, কিন্তু এইটার অভাব আমরা খুব লক্ষ্য করছি। ওকে, ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা একটু ডক্টর ফয়জুল হক আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা তো এই সরকারের কাছে অনেক প্রত্যাশা, যেটি আমরা আসলে অনেক সময় বিড়ম্বনার শিকারও হতে হচ্ছে, সাধারণ মানুষকেও হতে হচ্ছে এবং সরকারকেও হতে হচ্ছে। তো সেই প্রত্যাশার জায়গাগুলো যে বড় বড় পরিবর্তনগুলো এই সরকারের কাছে চাচ্ছে সাধারণ মানুষ, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে গিয়েই কিন্তু এই সংস্কার কমিশনগুলো করা হয়েছে, যে বড় বড় সেক্টরগুলোতে বড় বড় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেন আরও শক্তিশালী করা যায়। তো সেগুলো করতে গিয়ে কি সরকার তাদের দৈনন্দিন কাজে একটু ঢিল পড়ছে কিনা, বা ওখানে একটু মনোযোগ কম পড়ছে কিনা? আপনার কি মনে হয় যে এই ধরেন দ্রব্যমূল্যের কথা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, আপনি কারখানার প্রোডাকশন, শিল্প কারখানার উৎপাদনের কথা বলেন, সেসব জায়গায় কি কোনো তাদের মনোযোগের অভাব আপনি দেখতে পাচ্ছেন কিনা? ঠিক মনোযোগটা না, আমি মনে করি তাদের প্রচেষ্টা অব্যাহত আছে, কিন্তু বিগত দিনে আপনি দেখেছেন বাংলাদেশের সরকার পরিবর্তন হতো 5 বছরের মধ্যে। তো একটা 5 বছরের মধ্যে ওই সরকারগুলোর উদাহরণগুলো এমন ব্যাড লেভেলে যায় নেই যাতে করে সমগ্র রাষ্ট্রটাই পচন ধরে। তো সেই সময়ে যে সকল সংস্কার 3 মাসের মধ্যে যে সরকার আসতো তারা একটা নির্বাচন নিয়ে থাকতো, বা অন্য সরকার আসলেও ইজিলি তারা টেক ওভার করতে পারতো। এই 16 বছরে যেটা হয়েছে, সমগ্র জায়গা থেকে পচন সৃষ্টি করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। এবং আপনি যদি একটু নিজেও হিসাব করেন, এই রাষ্ট্র থেকে কোনো শাসক কিন্তু এরকম পালিয়ে যায়নি। অনেক শাসকের পতন হয়েছে, বিদায় হয়েছে, জেল হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গিয়েছেন, এরশাদ সাহেবও জেলে গিয়েছেন, কিন্তু উনি কিন্তু এখান থেকে কোনো কিছুর হিসাব দেয়া নেয়া ছাড়া পুট করে তিনি চলে গিয়েছেন। এমনকি তার নেতাদের প্রতিও তার কোনো মেসেজ ছিল না। তো যিনি চলে যায় তখন তো তিনি চুরি করে, ডাকাতি করে, অপরাধ অবস্থায় গিয়েছেন। তো সেই জায়গা থেকে রাষ্ট্রটা এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, এবং তার পরবর্তীতে বন্যাসহ বিভিন্ন ক্রাইসিস যেটা হয়েছে, সেই জায়গা থেকে সরকার কিন্তু স্বাভাবিকভাবেই, এটা যদি নির্বাচিত সরকারও থাকতো, আমি মনে করি না যে উইদিন 1 ইয়ার তারা এটাকে টেক ওভার করতে পারতো বা নাইসলি হ্যান্ডেল করতে পারতো। অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে অফিস আদালত, চাকর বাকর যাই বলেন, সমস্ত জায়গায় কিন্তু শেখ হাসিনার অনুমতিতে সবকিছু হইতো। একটা চাকরির অফিসে গেলেও সেখানে কিন্তু বর্তমান সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ আছে যে তারা ঠিক যতটা অ্যাক্টিভ হওয়ার কথা ততটা অ্যাক্টিভ না। অনেকগুলা মিনিস্ট্রির বা অনেকগুলো উপদেষ্টার বিরুদ্ধেই, বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে ইভেন ময়মনসিংহ এলাকায় সাধারণত বন্যা হয় না, সেখানেও একটা ভয়াবহ বন্যা হলো এবং সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টা ওই বন্যায় পরিদর্শনে যাননি। এরকম বেশ কয়েকটা অভিযোগ আছে বা সমালোচনা আছে। তো এইসব ক্ষেত্রে সরকারকে কি, আমি যেটি আনতে চাচ্ছি যে তাদের কি আরেকটু অ্যাক্টিভ হওয়া দরকার? অবশ্যই সরকারকে অ্যাক্টিভ হতে হবে। যেটা আমার সহ আলোচক বলেছিলেন যে
এই এই একটা দেশকে সাজানোর জন্য এই কয়েকজন মানুষই যথেষ্ট না। প্রত্যেকটি জায়গায় কিন্তু তাদের দোসররা বসে আছে। আমার ভাষা থেকে যেটা বুঝতে পারি যে আওয়ামী লীগের লোকগুলো সমগ্র সেক্টরে এখনো আছে। আমি সচিবালয়ে সেদিন গিয়েছিলাম, মিনিস্টারদের মানে উপদেষ্টাদের দুই একজনের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু আমি যেটা ফিল করি স্টিল এখানে আওয়ামী লীগের লোকজন কিন্তু স্টিল বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। হয়তো ড্রেসটা একটু পরিবর্তন করেছে, চেহারায় অনেকে হয়তো একটু পরিবর্তন এনেছে, কথাবার্তায় পরিবর্তন এনেছে, কিন্তু বাস্তবতায় সেটা হয়নি। তো এই জায়গাটার পরিবর্তন করতে হলে এই সরকারের কাছে তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আমরা মনে করি যে এই দেশের পরিবর্তনের জন্য এই সরকারের জায়গা থেকে সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে, সরকারকে সেই জায়গা থেকে সহযোগিতা করতে হবে এবং আমাদেরকেও সরকারকে সহযোগিতা করতে হবে। কারণ আপনি মনে রাখেন যে শেখ হাসিনা চলে গিয়েছেন, এই সরকার তো আমরা এনেছি। এখন আমরা তাড়াহুড়া করে অতিরঞ্জিত কিছু আচরণ করে অনৈক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কুৎসা রটালেও সারাক্ষণ যদি এটা করতে থাকি তাহলে এই সরকার আবার কাজ করতে কিন্তু পারবে না। সে জায়গা থেকে আমাদের সমালোচনাও যেমন থাকবে, উৎসাহবাঞ্চক কথাবার্তা আলোচনাও আমাদের তেমন থাকবে। পাশাপাশি আপনি সেনাবাহিনীর প্রসঙ্গটা একটু আমি যদি 30 সেকেন্ডে আনতে চাই, সেটা আপনি জানেন যে বাংলাদেশের এই জুলাই বিপ্লবটাই আমার দৃষ্টিভঙ্গিতে কোনোভাবে আমরা অর্জিত করতে পারতাম না যদি সেনাপ্রধানের সিদ্ধান্ত এবং সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতো। তো এই সেনাবাহিনীর যে বর্তমান সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছেন যে আমাদেরকে আরো প্রস্তুত থাকতে হবে, বড় ধরনের মোকাবেলা করতে হবে, এটার কিন্তু একটা বড় ধরনের লজিক আছে, যুক্তিগতা আছে। আমরা কখনোই দেখিনি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিটা মুহূর্ত মিথ্যা রটানো হয়। এই যে চট্টগ্রামকে নিয়ে, একটা অঞ্চলকে নিয়ে পর্যন্ত ওখানের মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে এই অঞ্চলটা যদি আমাদের হয়ে যায়, মানে তারা নিয়ে নিচ্ছে এরকম একটা ভাব। তারপরে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে যেভাবে তারা নাক গলাচ্ছে, তারপরে আমাদের দেশের ভিতরের নাগরিককে নিয়ে, গ্রেপ্তারকে নিয়ে তারা যেভাবে নাক গলাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে সার্বিক বিষয়গুলো নিয়ে তিনি মনে হচ্ছে যে তাকে আরো বড় স্টেপ নিতে হতে পারে। সেটা অবশ্যই এই সরকারকে সহযোগিতা করে সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা এখন যেভাবে কাজ করছেন সেভাবে করবেন। আপনাকে একটা জিনিস বলি, সেনাবাহিনী যদি চাইতো, অনেকে মনে করেন যে সেনাবাহিনী হয়তো ক্ষমতা নিবে বা অন্য কিছু আসবে কিনা, না, যদি সেটাই হইতো তাহলে 5ই আগস্টের পরেও পারতো। আর যদি সেটাই হইতো তাহলে এখনো কিন্তু তারা এই যে তাদেরকে বিভিন্ন ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কই পাওয়ারের তো অপব্যবহার তারা করছে না। অনেকেই শুরুতে কিন্তু মানে সমালোচনা করেছে যে সেনাবাহিনী মনে হয় অপব্যবহার করবে, কিন্তু একটা কেস আপনি দেখাতে পারবেন না যেখানে তারা অপব্যবহার করেছে। বরং সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে চট্টগ্রামের আপনার কোন একটা অঞ্চলে আপনার ডাকাতের ছুরিকাঘাতে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের শুধু সেনাবাহিনীরই দায়িত্ব না, সমগ্র দেশবাসীর দায়িত্ব এই অগুছালো বাংলাদেশটাকে গুছিয়ে আনার জন্য এবং পতিত সরকারের সকল অনৈতিক জায়গাগুলোকে সুন্দর করে যদি দেশকে সাজাতে হয়, এই সরকারকে সাথে নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়া। এবং আমি মনে করি আমার দল সেই জায়গায় সম্মত আছে। সরকারকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ট্রাস্ট করি, আমরা শুধু পুশ করছি যাতে করে তারা কাজটা একটু সুন্দরভাবে করতে পারে। ধন্যবাদ আপনাদের। আজকে আমাদের সময় শেষ, আমি একটু শেষ করব এবং আশা করি যে আরেকদিন বাকি বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। শীতকাল আসন্ন, এ সময় সবাইকে, বিশেষ করে শিশু এবং বেশি বয়স্কদের সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।